এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রান্না খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। দুটো তারিখ, একটা 28শে অগস্ট, একটা 15ই অগস্ট। 15ই অগস্ট কি স্বাধীনতা দিবস, আর 28শে অগস্ট কি তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন। কেন বললাম দুখানা ডেট? কারণ দুটো ডেট দেখলে আপনি মাঝে মধ্যে গুলিয়ে ফেলতে পারেন কোনটা স্বাধীনতা দিবস আর কোনটা তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন, দেখে বোঝা ভার। তৃণমূল কংগ্রেসের, তৃণমূলের যে ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ, তার জন্মদিনে, জন্মদিবসে যেরকম ছবি দেখলাম যেন মনে হচ্ছে সেটা একটা স্বাধীনতার দিন। যদিও এর আগে অনেকে বলেছে তৃণমূলের নেতা নেত্রীরা যে স্বাধীনতা দিবসের থেকে কিছু কম নয়, স্বাধীনতার সংগ্রামীদের আরেকবার করে স্মরণ করার দিন। কিন্তু ভবিষ্যৎটা কি? এই যে তৃণমূল কংগ্রেসের কচি কচি স্বাধীনতা সংগ্রামী, তারা শেষ পর্যন্ত যাবেন কোথায়, কি শিখবেন, তাদের দৃষ্টান্তকে, কাদেরকে দেখে তারা অনুপ্রাণিত হবে, বড় হয়ে যাবে কোথায়, কাজ করবে কোথায়? নাকি শ্রী সাথী প্রকল্পের ভান্ডারের যে লম্বা তালিকা ফর্দ শুনিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেগুলোর থেকে অনুপ্রাণিত হবেন, নাকি আবারও পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে চলে যাবেন? বোঝা মুশকিল। আজ তৃণমূল কংগ্রেসের যে ছাত্র সংগঠন অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদ, তার জন্মদিন ছিল। এই জন্মদিন নিয়ে বিগত কয়েকদিন ধরে তুলকালাম চলছে, কিন্তু জন্মদিনের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিলেন, সে বার্তা নিঃসন্দেহে আরো 2বার 3বার 4বার 10বার করে শোনা উচিত, কারণ বার্তার মধ্যে লুকিয়ে রয়েছে তৃণমূল ছাত্র পরিষদ টিএমসিপির ভবিষ্যৎ। কেন বলবো আজকের সোজাসুজি স্বর্ণালীতে। ঘণ্টাখানেকের হট্ট মেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। বলছিলাম দুটো দিন, 15ই অগস্ট এবং 28শে অগস্ট, এই দুটো দিন গুলিয়ে ফেলতে পারেন আপনি, কারণ তৃণমূলের ছাত্র পরিষদের জন্মদিবস, প্রতিষ্ঠা দিবস। তো এমন প্রতিষ্ঠা দিবস দেখলে দুম করে মনে হবে যেন মনে হচ্ছে দেশের স্বাধীনতা দিবস। কেন বলছি? সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিয়ালদা স্টেশনের বাইরের মঞ্চে সারি সারি মনীষীদের ছবি। সোশ্যাল মিডিয়ায় লোকজন ভাইরাল করেছেন, লোকজন দেখছেন। আমি সেই সময় দেখুন ঠিক গ্রাফিক্সের মতো করে আমি দেখাচ্ছি। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে এক সে বাড়কর এক ছবি মনীষীদের এসে দাঁড় করিয়ে দিয়েছেন যেন কেউ বা কারা তৃণমূল কংগ্রেসের এই যে ছাত্র সংগঠন টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেই পরপর ছবিগুলো। অদ্ভুত বিষয়, কে নেই এখানে? রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, বিদ্যাসাগর, আর এর মধ্যে রামকৃষ্ণ দেবও আছেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব, পরমহংস রামকৃষ্ণদেব, তিনিও রয়েছেন। সারি সারি এদেরকে সামনে রেখে দেওয়া হয়েছে। আমি জানি না যে এরা ছাত্রাবস্থায় টিএমসিপি করতেন কিনা, আদৌ সেই সময় টিএমসিপির কোনো অস্তিত্ব ছিল কিনা, কিন্তু টিএমসিপির অনুপ্রেরণায় যদি এনারা থাকেন তাহলে সেই অনুপ্রেরণার বহিঃপ্রকাশ দেখতে পাওয়া যায় না। অন্তত টিএমসিপির সাম্প্রতিক কালে একের পর এক ঘটনা, একের পর এক নাম, বিভিন্ন কাণ্ডে জড়িয়ে পড়ার নামগুলো, সে তার নামগুলো বলতেও ইচ্ছে করে না আজকাল। তার সঙ্গে অন্তত রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, তার সঙ্গে বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা রামকৃষ্ণদেবের দূর দূর পর্যন্ত আদর্শগত কোনো রকম মিল আছে বলে এখনো পর্যন্ত ধরা পড়েনি, জানা যায়নি। যদি জানা যায় নিঃসন্দেহে সেটাও জানাবো, কিন্তু সাম্প্রতিককালে যে কর্মকাণ্ড, তার সঙ্গে মনীষীদের তো কোনো মিল পাওয়া গেল না। এতে গেলে উদ্বোধনের সময়, শুরুয়াতি সময়। তারপর এগিয়ে যায় একটু একটু করে। মমতা বন্দ্যোপাধ্যায় এলেন টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চে বক্তব্য রাখতে, আর বক্তব্য রাখতে গিয়ে তিনি বিভিন্ন ধরনের উদাহরণ টেনে তুলে আনলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে উদাহরণটা এই মুহূর্তে সব থেকে চর্চিত হওয়া শুরু হয়ে গিয়েছে, তা হচ্ছে শহীদ ক্ষুদিরাম বোস সম্পর্কে তার মন্তব্য। কি মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আগে সেটা শোনাই, তারপর কেন সেটা চর্চিত সেটাও বলবো। যদিও আমার বলার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে না, আপনারা শুনলেই বুঝতে পারবেন কেন টিএমসিপির প্রতিষ্ঠা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বোস সম্পর্কে তার করা মন্তব্য কেন এই মুহূর্তে
দাবানলের মতো ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে লোকের মুখে মুখে। শুনুন। বাংলার ইতিহাস ভুলে গেছে? ক্ষুদিরামকে ওইটুকু ছেলে ক্ষুদিরাম সিং বলল সিনেমা করে, আমি দিয়ে দিয়েছি তার ডকুমেন্ট, যখন তার ফাঁসির অর্ডার দিয়েছিল ক্ষুদিরাম বসু লেখা আছে। এবং সেদিন সে গান গাইতে গাইতে বলল ফাঁসির মঞ্চে গিয়ে একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। কোথায় ছিলে তখন বাম রাম শ্যামেরা, গদাই জগাই মাধাইরা, তোমাদের জন্ম কবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ফাঁসির মঞ্চে এই গান গাইতে গাইতে একবার বিদায় দে মা ঘুরে আসি, এই গান নাকি গাইতে গাইতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে শহীদ ক্ষুদিরাম বোস তিনি শহীদ হয়েছিলেন, তিনি ফাঁসির মঞ্চে গান গাইতে গাইতে উঠেছিলেন, ফাঁসি বরণ করে নিয়েছিলেন দেশমাতৃকার সেবার জন্য। আমি জানি না এই তথ্য উনি কোথা থেকে পেয়েছেন, কিন্তু হিসেব তো সে কথা বলছে না। হিসেব বলছে এই গান অনেক পরে লেখা হয়েছে, একটি সিনেমা ব্যবহার করা হয়, লতা মঙ্গেশকর এই গানের লিপও, তিনি গানটা গানও লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গান গাওয়া হয় অনেক পরে, 60-এর দশকে এই 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 সিনেমা হয়। যখন সিনেমা হয় সেই সময় ক্ষুদিরাম বোসের কথা ভেবে পীতম্বর দাস তিনি এই গানটি লিখেছিলেন, তাও 60s-এর সময়, অর্থাৎ 1966 সালের আশপাশে যখন সিনেমা হয়, বাংলা সিনেমা হয়, সেই সময়তে এই গানটি লেখা হয় এবং সেখানে সেই গানটি অর্থাৎ কণ্ঠদান দান করেন লতা মঙ্গেশকর। তার কণ্ঠে এই গানটি সেই সময় বিপুল জনপ্রিয় হয়। একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। আমি জানি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন শহীদদের স্মরণ করছেন, তিনি তৃণমূল ছাত্র পরিষদের কচি কচি মাথা, যখন তিনি সেই কচি কচি মাথা ইতিহাস ঢোকাচ্ছেন, তিনি হয়তো সেই সময় স্লিপ অফ টাং হিসেবে হয়তো এই গানটা বলে ফেলেছেন, এই গানের রেফারেন্স দিয়ে ফেলেছেন। যাকে আমার বক্তব্য হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় এই তৃণমূলের ছাত্র পরিষদের মঞ্চে ঠিক কি বার্তা দিতে চাইলেন? স্বাধীনতা সংগ্রামের সঙ্গে নিজের সংগ্রামকে একই মঞ্চে নিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সে এক রোমহর্ষক ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা সংগ্রামীর কথা বলতে বলতেই নিজের যে সংগ্রামের ইতিহাস, সেই ইতিহাসও মনে করিয়ে দিলেন ছাত্র যুবদের। একবার শোনা যাক মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই পবিত্র দিন 28শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিবস, প্রতিষ্ঠা দিবস, তার মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এসে তার সংগ্রামের কাহিনীও তুলে ধরলেন। শুধুমাত্র বিপ্লবীদের সংগ্রাম নয়, দেশ স্বাধীনের ইতিহাস নয়, তার সঙ্গে নিজের সংগ্রামের ইতিহাসও তিনি তুলে ধরলেন। কি বললেন তিনি, শোনাবো একবার। আমাকে বন্দুক নিয়ে তাড়া করেছে কলেজ ইলেকশনের সময়, আশুতোষ কলেজের ইলেকশন হচ্ছে, আমি বক্তৃতা দিতে গিয়েছিলাম, দুটো ছেলেকে আমি দেখলাম গাড়িতে এসে, একটা গাড়ি এসে সিপিএমের গুন্ডারা তাদের দুজনকে তুলে নিয়ে যাচ্ছে। তখন আমরা মাত্র দুজন ছিলাম, কিন্তু আমাদের সাহস ছিল দেখুন। আমি গিয়ে কলারটা ধরলাম গাড়ি থেকে নামিয়ে এনে, তারপর কি করলো, আমাকে বন্দুক নিয়ে তাড়া করলো। আমি আন্দোলন করছিলাম বলে হাজরার মোড়ে আমাকে ডান্ডা মেরে মেরে, আমার মাথায় 46টা সেলাই আছে, আমার ব্রেন অপারেশন করতে হয়েছে, আমার ডান হাতের অর্ধেক হাড় নেই। যখন প্রথম মারে আমার গল গল করে রক্ত পড়ছে আমি দেখতে পাচ্ছি, দ্বিতীয় বাড়িটা যখন মারে আমি দেখি আমার বাদিক দুদিক ডান দিক রক্তে ভাসছে, তৃতীয়টা যখন মারে আমি জানি না অটোমেটিক্যালি আমার হাতটা ওপরে পড়ে গিয়েছিল, মাথায় উঠে গিয়েছিল, হয়তো ঈশ্বর আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এবং তখন আমার হাতের মোটা হাতটা আল্লাহর মেরে অর্ধেক চ্যাপটা করে দিয়েছিল। জেনে রাখবেন, সারা শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে আমার চোট নেই। 21শে জুলাই কোমরে মেরে কোমর ভেঙে দিয়েছিল প্রায়। আমাকে রোজ এক্সারসাইজ করে থাকতে হয়, যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকতে হয়। তাও মনে রাখবেন, জীবনে আমরা হারতে শিখিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তার সংগ্রামের ইতিহাসের কথা তিনি বলছেন, যেভাবে কখনো তাকে ধাওয়া করে গুলি, বন্দুক, স্টেন গান নিয়ে পর্যন্ত লোকজন দৌড়োয় সেই সময়তে যখন তাকে টার্গেট করা হয় এবং তার শরীরে অজস্র অজস্র চোট, মাথায় 46খানা সেলাই,
তার ব্রেনে অপারেশন হয়েছে, ডান হাতের হাড় আস্ত নেই এবং তাকে এতটাই মারধর করা হয় সেই সময়তে যে মেরে হাড় চ্যাপ্টা করে দেওয়া হয়েছে। এই সংগ্রামের ইতিহাস তিনি যাদের সামনে বলছেন, আমি সংগ্রামের ইতিহাস নিয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু সংগ্রামের ইতিহাস তিনি যাদের সামনে বলছেন তারা কি এই সংগ্রামের ইতিহাস দ্বারা অনুপ্রাণিত হচ্ছে? আমি জানি না। তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ যারা করছেন, যারা চালাচ্ছেন, তারা এই সংগ্রামের ইতিহাস দ্বারা কতখানি অনুপ্রাণিত হবেন, কোন সংগ্রামে তারা নামবেন আমি জানি না। এই সাম্প্রতিক সময় আমি দেখলাম যে এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে এসআইআর কেউ সাড়া দেবে না, এসআইআর যদি হয় তাহলে আমরা রাস্তায় নামবো, তাহলে এসআইআর ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার, তার বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস ঝালিয়ে নিয়ে সেরকম রাস্তায় নামার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাকি মনোজিৎ মিশ্রের মতো টিএমসিপির যারা নাম করা দাগি গুন্ডা তাদেরকে বলছেন? কাদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন আমি জানি না, কিন্তু নিঃসন্দেহে এই রোমহর্ষক যে সংগ্রামের ইতিহাস শোনার পর তৃণমূল ছাত্র পরিষদ উজ্জীবিত হবে। তারা কিভাবে রাস্তায় নামবেন সেটা তাদের বিষয়, দেখা যাক আর কিভাবে। কিন্তু তাদের একটা কিছু নমুনা আমরা পেয়েছি, যেরকম সাম্প্রতিক সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি বলেছিলেন যে যাই হয়ে যাক পরীক্ষা হবে। আজকের দিনটা কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হওয়ারও দিন। বলা হয়েছিল যে আজকের দিনে পরীক্ষা না রাখতে, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এই দিনে পরীক্ষা না রাখতে। আর এই সংগ্রামের ইতিহাস শোনার আগেই তৃণমূল ছাত্র পরিষদের তাবর তাবর নেতারা বিভিন্ন সময় হুমকি টুমকি দিয়ে রেখেছিলেন। একজন তো বলেই বসলেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তাকে দেখি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবেন। এই সংগ্রামের ইতিহাস মাথায় ৪৪টা সেলাই বা স্টেন গান নিয়ে তারা খাওয়া বা একটা হাড়ও আস্ত না রাখা বা মার খেয়ে হাড় চ্যাপ্টা হয়ে যাওয়ার ইতিহাস তাদেরকে কি অনুপ্রাণিত করবে? প্রশ্ন রাখলাম আজ। এরপর যখন এই মঞ্চে যখন এরকম গরম গরম ভাষণ চলছে এবং স্বাধীনতার ইতিহাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামের ইতিহাস যখন তিনি বলছেন, ঠিক সেই সময় শৃঙ্খলাবদ্ধ টিএমসিপির বিশৃঙ্খলার ছবি ধরা পড়ল। আমি দেখাবো সেই ছবি। হঠাৎ করে মঞ্চের ধারে যা শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকার কথা, যে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের তৃণমূলের ছাত্র পরিষদের যারা বাচ্চারা, ছোটরা, ছেলেমেয়েরা, তারা এমন ঝামেলা শুরু করলো যে মঞ্চে থেকে বক্তব্য রাখতে রাখতে ধৈর্য হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবিটা একটু দেখাবো, দেখুন। 6,65,000 যারা ওবিসি তাদের আমি বলি মেধাশ্রী। মনে রাখবেন, মেধাশ্রী যারা পায়, প্লিজ একটু চুপ, মুখে আঙুল দিন তো, কিপ কোয়াইট প্লিজ। কথাগুলো শুনতে হবে, কেউ কেউ লিখছে। ধৈর্য ধরুন, ধৈর্য না ধরলে জীবনে কোনো কাজ আসে না। ধৈর্য ধরুন, মনে রাখবেন এটাও একটা শিক্ষা। এই স্ট্যাম্পেড হয়ে যাবে আস্তে আস্তে, পেছন দিক থেকে কেউ সামনে দিকে ঠেলবেন না। দয়া করে যারা পেছনে আছেন ওখানে দাঁড়ান, আমায় দেখতেও পাচ্ছেন, শুনতেও পাচ্ছেন। খুব জরুরি কথা বলার সময় শৃঙ্খলাবদ্ধ টিএমসিপি একটুখানি বিশৃঙ্খল হয়ে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে একদম কড়া ভাষায় বকুনি দিয়ে তাদেরকে একদম সোজা করে দিয়েছেন এবং তার সঙ্গে উনি বলেছেন যে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরা শিখুন। আমাকে একজন প্রাক্তন টিএমসিপি ছাত্র, টিএমসিপি করার নেতা, তিনি বলছিলেন যে দিদি বলেন ধৈর্য ধরতে, আমরা ধৈর্য ধরেই রয়েছি। ঘটনাচক্রে সেই সময় তৃণমূল ছাত্র পরিষদ করতাম, আর আজ রাস্তায় বসে বসে ধৈর্য ধরে রয়েছি। ভাবতেও অবাক লাগে যে আমি তৃণমূল ছাত্র পরিষদটা করতাম, চাকরির জন্য এখন পুলিশের মার খেতে হচ্ছে। আমার ছাত্র পরিষদ করার কোনো পরিচয় কাজে লাগেনি। অতএব ধৈর্য ধরার তিনি নিদান দিচ্ছেন, টিপস দিচ্ছেন। কতখানি ধৈর্য ধরতে পারবে আমি জানি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকেও ধৈর্য ধরার সঙ্গে কোনো রকম দুষ্টুমি যাতে কেউ না করে তার জন্য আজকে তৃণমূল ছাত্র পরিষদের তরুণ যুবকে নতুন একটা শব্দ দিয়ে গেলেন। আমরা বলি মাঝে মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন শব্দ দেন, তাতেও বিরোধীদের সমস্যা। আজকে যেরকম সুন্দর শব্দ দিলেন, নতুন শব্দ হচ্ছে দুষ্টুমির সঙ্গে অন্য শব্দ যোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ, একদিকে পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষা দিতে দেব না বলে কি লম্পজম্প, আর অন্যদিকে ডাইরেক্ট বাংলা ব্যাকরণের ক্লাস, শব্দ অভিধানের ক্লাস মমতা বন্দ্যোপাধ্যায় নিচ্ছেন মঞ্চ থেকে। শুনলে হাসি পাবে, কিন্তু বাস্তব। কি বার্তা, আমি বারবার করে বলছি, জানি আজকে শো করব, মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসিপির মঞ্চ থেকে কি বার্তা দিলেন, এই হচ্ছে মোদ্দা কথা, মেন প্রশ্ন, জানি আলোচনা করব। কিন্তু এই বার্তার মধ্যে তো অনেক কিছু লুকিয়ে রয়েছে, বাংলা শব্দ, বাংলা অভিধান, ব্যাকরণ,
নতুন যেরকম শব্দ উপহার দিয়েছেন আজকে টিএমসিপির মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। মনে রাখবেন, সবটা তো আমাদের লোক থাকে না, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মানুষের লোক থাকে, তারা তাদের মতো কেউ কেউ দুষ্টুমি করে, আবার কেউ কেউ মিষ্টিমি করে। আমরা মিষ্টিমি করি, আমরা দুষ্টুমি করি না। মমতা বন্দ্যোপাধ্যায় নতুন শব্দ দিয়েছেন আজকে, মিষ্টিমি। তো মিষ্টিমিটা কেমন, দুষ্টুমিটা কেমন, সেটা দেখা যাক আজকে, একদম প্রমাণ সহকারে দেখে আজকে আলোচনা শুরু করব। সুরেন্দ্রনাথ কলেজের যিনি প্রিন্সিপাল, তাকে মিষ্টিমি করতে দেখা গেল। কিরকম মিষ্টিমি? আজ পরীক্ষা চলছে, আপনারা জানেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ডেট চেঞ্জ করেননি সেখানকার উপাচার্য শান্তা দে দত্ত, তিনি তার ডেট চেঞ্জ করেননি, কিন্তু শান্তা দেবীর ডেটে পরীক্ষা হচ্ছে তো বটে, কিন্তু সুরেন্দ্রনাথ কলেজে দেখা গেল সেখানকার যিনি প্রিন্সিপাল তিনি মিষ্টিমি করছেন। আমি ওনার ভাষাতেই বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় ভাষায়। কিরকম সেই মিষ্টিমি? টিএমসিপির ব্যাচ এবং জয় বাংলা লেখা পাঞ্জাবি পরে ঘুরছেন সান্ধ্য কলেজের অধ্যক্ষ জাফর আলী খান। একটু ব্রেকিং মিউজিক দিলে ভালো হতো। এটা দারুণ ছবি একখানা। পাঞ্জাবি পরে ঘুরছেন, একদিকে পরীক্ষার মতো হয়ে যাচ্ছে, আর অধ্যক্ষ জাফর আলী খান তিনি পাঞ্জাবির মধ্যে লিখেছেন জয় বাংলা, সেই লোগো নিয়ে তিনি তার অফিসের কাজ, তিনি তার কলেজের কাজ সামলাচ্ছেন। যতই হয়ে যাক, যতই পরীক্ষা হোক, যতই নিজের কাজ থাক, যতই প্রফেশন থাক, যতই তিনি একজন শিক্ষক অধ্যাপক হন, আরে তিনি যে তৃণমূল টিএমসিপির সঙ্গে আছেন সেটা তো বোঝাতে হবে। এই বোঝানোর জন্য মিষ্টিমি করে ফেললেন সান্ধ্য কলেজের, সুরেন্দ্রনাথ সান্ধ্য কলেজের অধ্যক্ষ জাফর আলী। এই হচ্ছে ছবি। এই ছবিগুলো দেখে আমি আসছি আজকের আলোচনায়। তবে তার আগে একটা জিনিস না শোনালেই নয়। তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বিশাল খতিয়ান দিয়েছেন, বিশাল ফিরিস্তি, কিন্তু আফসোস সেটা তৃণমূল কংগ্রেসের উন্নয়ন নয়। তৃণমূলের ছাত্র পরিষদ করে জীবনে কত আপনি এগিয়ে যাবেন তার খতিয়ান নয়, সরকারি কাজের ফিরিস্তি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে সরকার কি কি প্রকল্প নিয়ে এসছে, এগুলো জেনে কি লাভ টিএমসিপির, যারা টিএমসিপি করছেন, যারা ভবিষ্যতে করবেন, একটা লাভ আছে বোধহয়। সরকারি কাজের ফিরিস্তি জানতে পারলে কোন কোন জায়গায় বড় হয়ে কাটমানি বা তোলাবাজি করা যেতে পারে সেটা বোধহয় এখন থেকে ক্লিয়ার হতে পারে। এর বাইরে কোনো কার্যকারণ খুঁজে পেলাম না। আপনারা শুনুন, যদি খুঁজে পান তাহলে বলবেন। 2013 থেকে 23 সালের মধ্যে 1,72,00,000 মানুষকে দারিদ্র সীমার উপরে নিয়ে এসেছি। এখন এই সংখ্যাটা 2 কোটি হয়ে গেছে, 2 কোটির ওপর হয়ে যাবে, যেটা ভারতবর্ষে সর্বোচ্চ শ্রেষ্ঠ। ক্লাস 11-এ এখন পেয়ে যাচ্ছে স্মার্ট কার্ড, ক্লাস 11-এ উঠলেই পাচ্ছে স্মার্ট কার্ড, ক্লাস 9-এ উঠলেই পাচ্ছে সবুজ সাথী সাইকেল, সরকারি স্কুলে বিনা পয়সায়। শিক্ষার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে আমরা 69,000 কোটি টাকা খরচা করেছি। আমি গর্ব করে বলতে পারি, আমার কন্যাশ্রী পৃথিবীর সেরা পুরস্কার পেয়েছে, যখন ভারতবর্ষের সারা পৃথিবীর কেউ ভাবতে পারেনি, আর এটা এখন পৃথিবীর মডেল হয়েছে। স্টুডেন্টস ক্রেডিট কার্ড 10 লক্ষ টাকা, যেটা আমরা আগেরবার ইলেকশনের সময় কথা দিয়েছিলাম, 92,000 ছাত্রছাত্রী এখনো পর্যন্ত পেয়ে গেছেন স্টুডেন্টস ক্রেডিট কার্ড। এছাড়াও শিক্ষাশ্রী প্রকল্প SC STদের জন্য 1,25,00,000 স্কলারশিপ পেয়েছে। মেধাশ্রী স্কলারশিপ 6,65,000, যারা ওবিসি তাদের আমি বলি মেধাশ্রী। মমতা বন্দ্যোপাধ্যায় মেধাশ্রী থেকে শুরু করে প্রচুর ফিরিস্তি দিয়ে দিলেন। ক্লাস 11-এ উঠলে স্মার্ট কার্ড, ক্লাস 9-এ উঠলে সবুজ সাথী, 53 লক্ষ পড়ুয়াকে স্টুডেন্টস ক্রেডিট কার্ড, তার সঙ্গে লম্বা লম্বা ফিরিস্তি দেখতে পেলাম। আমি বুঝতে পারলাম না যে টিএমসিপির মঞ্চে যারা টিএমসিপি করছেন, কলেজে পড়ছেন, তাদের কাছে কোন কোন রাস্তা এখানে খুলে গেল, কি বার্তা দিলেন, কোন অনুপ্রেরণা দিলেন, ঠিক স্পষ্ট হলো না। যে প্রশ্নগুলো নিয়ে আজকে সোজাসুজি স্বর্ণালী শুরু করবো, তার আগে আমি আলাপ করে দিই। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, যদিও আজকের দিনের জন্য একটা বড় পরিচয় রয়েছে, প্রাক্তন টিএমসিপি নেতাও বটে। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক রাকেশ দাস এবং আমার সঙ্গে রয়েছেন অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী। তিনজনকে স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। যে 3টে প্রশ্ন নিয়ে আজকে আলোচনা শুরু করছি, সেই 3টে প্রশ্ন দিকে নজর রাখা যাক। 1, টিএমসিপির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা আসলে কি? সত্যি কোনো বার্তা পাওয়া গেল নাকি এমনি অন্য কিছু কথা, নাকি এই কথাগুলোর মধ্যেও কিছু নিহিত বার্তা রয়েছে যা টিএমসিপি ছাত্রদের জন্য আলাদা করে দেওয়া হলো? 2, ভবিষ্যতে টিএমসিপি ছাত্র যুবরা
যারা এখন মন দিয়ে বার্তা শুনলেন তারা আদৌ রাজ্যে থাকতে পারবেন তো? রাজ্যে থাকলেই বা কিভাবে থাকবেন রাজ্যে? তোলাবাজি করে, কাটমানি নিয়ে, নাকি চাকরি বাকরি করে, বা শুধুমাত্র রাজনৈতিক দলের কর্মী হিসেবে? 3, নাকি যারাই মুহূর্তে আজকে বার্তা নিলেন সেই বার্তার মধ্যে পরিযায়ীদের জন্য বার্তা ছিল, তাদের কোথাও মেন্টাল প্রিপারেশন হয়ে গেল কি বাবা তোমরা টিএমসিপি করছো, আজকে এখানে এসছো, কথাবার্তা শোনাচ্ছ, এরপর তোমরা যখন পরিযায়ী হয়ে যাবে, যদি পরিযায়ী হয়ে যাও, তাহলে তোমাদের জন্য কিছু না কিছু প্রকল্প, কোনো স্ত্রী, কোনো সাথী, কোনো ভান্ডার আমরা তৈরি করে দেব। ডোন্ট ওয়ারি, চিন্তার কোনো কারণ নেই। আমার কাছে স্পষ্ট নয়, যদি এই প্রশ্নের মাঝখানে আমি আর আলাদা করে ইতিহাস নিয়ে প্রশ্ন রাখলাম না, কারণ যেভাবে কোথাও স্বাধীনতা সংগ্রাম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সংগ্রামকে একই স্তরে, একই প্ল্যাটফর্মে নিয়ে আসা হলো, যেভাবে কোথাও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে শিয়ালদা স্টেশনের বাইরে মনীষীদেরকে এনে দাঁড় করিয়ে দেওয়া হলো, বিভিন্ন রকম মেকআপ করে, চড়া মেকআপ করে, সেখানে রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, বিদ্যাসাগর, তার সঙ্গে রামকৃষ্ণদেব, এদেরকে যেভাবে এনে দাঁড় করিয়ে রাখা হলো, আমি জানি না যে আসলে কি বার্তা দেওয়ার চেষ্টা চললো। শঙ্কুদেবকে দিয়ে শুরু করা যাক। শঙ্কুদেব, দেখুন, 28শে আগস্ট এই দিনটাতে তৃণমূল ছাত্র পরিষদ তাদের যে সভা করত, সেই সভা হচ্ছে গান্ধী মূর্তির পাদদেশে যখন হতো, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের সময় যখন লড়াই হতো, সিপিএমের সাথে যখন লড়াই ছিল, তখন বলতেন যে ওদের সভা ঘরের মধ্যে হয় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা প্রকাশ্য রাস্তায় হয়। এর পেছনে একটি অর্থনৈতিক রাজনৈতিক বক্তব্য থাকতো, তার একটি নির্দিষ্ট অর্থযুক্ত রাজনৈতিক বক্তব্য থাকতো, এবং সেটা হচ্ছে যে ছাত্র পরিষদ যেটা কংগ্রেসের, তারা মহাজাতি সদনের ভেতরে ঘরের মধ্যে করতো, তাদের লোকজন কম, আর তৃণমূল ছাত্র পরিষদের সভা প্রকাশ্য রাস্তায় হতো, যাতে সমস্ত ছাত্র সমাজ তাদের সাথে আছেন এটা তিনি এস্টাবলিশ করতে পারেন। আজকের 28শে আগস্ট প্রমাণ করলো যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ছাত্র পরিষদ আস্তে আস্তে ঘেরাটোপের মধ্যে চলে যাচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই প্রথম তৃণমূল ছাত্র পরিষদের সভা হয়েছে ছাউনি দেওয়া ঘেরাটোপের মধ্যে, যাতে কোনোভাবেই আপনি ছবি তুলে না দেখাতে পারেন যে সংখ্যাটা কমতে কমতে শূন্যর দিকে এগিয়ে যাচ্ছে। খুবই খারাপ অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাধারণত তার দুটো সত্তা থেকে তার বক্তব্য আশা করেন যে কোনো ছাত্র পরিষদ কর্মী বা রাজ্যের ছাত্রছাত্রীরাও, যেহেতু তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই বৃহত্তর স্বার্থেও অনেক ছাত্রছাত্রী তার কাছে নির্দিষ্ট কিছু বার্তা আশা করেন। আর তৃণমূলের নেত্রী হিসেবে তার দলের ছাত্র পরিষদের কর্মীদের তিনি নির্দিষ্ট কিছু বার্তা দেবেন বলে ঠিক করে এসেছেন। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে 21শে জুলাইয়ের মঞ্চে যারা ফিল্ম আর্টিস্ট, টেলি আর্টিস্ট, তাদের উপর ডিপেন্ড করতে হচ্ছে, আর ছাত্র পরিষদের মঞ্চে তাদের উপর ডিপেন্ড করেও হচ্ছে না, সরাসরি স্বাধীনতা সংগ্রামীদের আনতে হচ্ছে। যদিও ইতিহাস ভুল, আমি তো বক্তব্য শুনতে শুনতে একসময় ভেবেছিলাম প্রায় তিনি বলে ফেলবেন সেই 1908 বা সেই রকম সময় থেকে যিনি ছাত্র পরিষদ করতেন তার নাম ক্ষুদিরাম বসু, প্রায় এতটা বলে ফেলবেন ভেবেছিলাম। তারপরে দেখলাম যে না, উনি থেমে গেলেন ওখানে। তারপরে আমি অনেক আশা করলাম যে স্বামী বিবেকানন্দ নিয়ে উনি দু একটি কথা বলবেন, কিন্তু পাছে ওখানে হিন্দুত্বর ব্যাপার এসে যায়, এক লাইনে ওনাকে হিন্দু নিয়ে বলে ফেলতে হয়, তাই তিনি আর এগোনো সাহস করেননি। আমি তো মাঝখানে বুঝে পাচ্ছিলাম না, বাকিরা হয়তো বুঝে পেলে আমাকে বলবেন নিশ্চয়ই, যে 15ই আগস্ট আর 28 আগস্ট যেন গুলিয়ে যাচ্ছে মনে হচ্ছে না। 15ই আগস্টে আমরা দেখি তবু মনীষীদের, তবু মানুষ স্মরণ করেন, দেশে বিপ্লবীদের কথা বলেন। আমি দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একই কথা বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি অনুপ্রাণিত হন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের সংগ্রামের ইতিহাস বলেছেন, তার 46টা সেলাই, তার ব্রেনে অপারেশন, তার ডান হাতের হাড় না থাকা, মেরে তার হাড় চ্যাপ্টা করে দেওয়া, এগুলো থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো অনুপ্রাণিত হয়েছেন, তিনি বিপ্লবীদের কথা বলছেন। কিন্তু আমি বুঝতে পারলাম না যে তিনি বা কবে টিএমসিপিটা সেভাবে করেছেন। অভিষেক বাবু কোনোদিনই তৃণমূল ছাত্র পরিষদ করেননি, এসব বলে কোনো লাভ নেই। আমার বক্তব্য সে কারণে, আমার বক্তব্য হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে বক্তব্য স্পষ্ট করেছে যে তার দলের ছাত্রছাত্রীদের কাছে তার রাজনৈতিক জীবন এবং রাজনৈতিক লড়াই আর গুরুত্বপূর্ণ নয়। তাই তাকে নির্ভর করতে হচ্ছে যারা স্বাধীনতা সংগ্রামে লড়াই করেছেন,
তাদের হচ্ছে রাজনৈতিক লড়াই, তাদের হচ্ছে রাজনৈতিক আচরণ, তাদের হচ্ছে জীবন আদর্শ, এগুলো গুরুত্বপূর্ণ করা, যদিও তাতে অনেক তথ্যগত ভুল রয়েছে এবং ভুল থাকাটাই স্বাভাবিক, এবং এটা তিনি বলবার চেষ্টা করেছেন তৃণমূল নেত্রী হিসেবে। কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে তার কাছে কি আশা করেছিলেন ছাত্ররা, কি বার্তা চেয়েছিলেন? দেখুন, আরজি করের মতো একটা ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটবার পর তার তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম নেতারা চার্জশিটেড হয়েছেন তার পুলিশের কাছে কসবা ল কলেজে। কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তৃণমূল ছাত্র পরিষদ করেছে, সেই নিয়ে কোনো বার্তা শুনতে পেলেন? রাজ্যের মুখ্যমন্ত্রী ছাত্রদের সতর্ক করে বললেন যে এরকম কিছু করবেন না? বার্তা নেই। উল্টে কি বার্তা আছে? বার্তা আছে যে দুষ্টুমি করবেন না, আপনারা মিষ্টিমি করুন। মিষ্টিমির নমুনা কি? তৃণমূল ছাত্র পরিষদের একটি ছেলে, সে মঞ্চ বেঁধে দাঁড়িয়ে, তাকে সিপিএম এর সঙ্গে লড়াই করতে দেখা যায়নি। এই 2012 পর লালচুল কানে দুল তৈরি হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের মাল। সে দাঁড়িয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বলছে শান্তা দেবীর এডুকেশনাল কোয়ালিফিকেশন কি? ননসেন্স। তুই পড়াশুনো কর, তুই জান তুই কাকে অ্যাড্রেস করছিস, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি? এবং তারপর তৃণমূল কংগ্রেস তাকে সেন্সার পর্যন্ত করেননি। আচ্ছা, মঞ্চে কে বসে রয়েছেন? মিস্টার ব্রাত্য বসু। আমি এক্সপেক্ট করেছিলাম যে তিনি অন্তত বক্তৃতাতে বলবেন, মানে কাউকে সতর্ক করা হলো না। এত বড় ঘটনা ঘটে গেল, কসবা ল কলেজে মনোজিৎ মিশ্রদের মতো ঘটনার সামনে এলো, কোনো বার্তা নেই, কোনো উল্টে উৎসাহিত হয়েছে, করো করো, দল তো পিছনে আছে, ব্যবস্থা হচ্ছে। শুনুন না, এর পরেরটা আরো ইন্টারেস্টিং। পরের ইন্টারেস্টিং হচ্ছে মঞ্চে ব্রাত্য বসু। এক লাইনে শেষ করবো। মঞ্চে ব্রাত্য বসু বসে আছেন। আমি এক্সপেক্ট করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে জিজ্ঞেস করলেন, এই ব্রাত্য, ওই যে আমরা টাকাটা দিচ্ছি, ওই টাকাটা কি ব্যাপারে? কিন্তু একবারও উনি বললেন না যে আমাদের যারা পার্থবাবু জেলে রয়েছেন তাকে দল সমর্থন করে না, তোমরা পার্থবাবুর মতো হওয়ার চেষ্টা করো না। তিনি যেন তোমাদের আদর্শ না হন, খাটের তলায় তোমাদের বান্ধবীর বাড়ি থেকে যেন কোটি কোটি টাকা বেআইনি ভাবে পাওয়া না যায়। অবশ্য ওনার যিনি ছাত্র পরিষদের প্রেসিডেন্ট, তাকেও তিনি সতর্ক করেননি। তিনি তো ওয়ান্টেড, তাকে তো মামলা লড়ে বেলে থাকতে হয়েছে। তৃণাঙ্কুরের বিরুদ্ধে অভিযোগ কি? জিটিএতে সেখানে রিক্রুটমেন্ট ক্যাম্পে তার নাম এসেছে। ফলে তৃণমূল ছাত্র পরিষদের দিন মুখ্যমন্ত্রী হিসেবেও তিনি বার্তা দিতে ব্যর্থ, এবং দলের নেত্রী হিসেবেও নিজের রাজনৈতিক আন্দোলনকে তুলে ধরতে ব্যর্থ। তাই ডিপেন্ডেন্সি চলে গেছে হচ্ছে আমাদের হচ্ছে স্বাধীনতা সংগ্রামী আদর্শদের প্রতি, কিন্তু তাদেরকেও প্রপারলি রিপ্রেজেন্ট করার জায়গায় এদের একাধিক ঘাটতি রয়েছে। ফলে ছাত্র পরিষদের 28 আগস্ট আজকে পুরো ঘেটেছে, কোথাও যেন একটা আতঙ্ক, কোথাও ভয় রয়েছে। যদি কিছু ঘটনা ঘটে পুজোর আশেপাশে, এই ছাত্রদের নামানো যাবে তো? অ্যাকশন করতে না, বলেছেন এই বার্তা দিয়েছেন, একটাই বার্তা পেয়েছি, এসআইআর নিয়ে কেউ ডকুমেন্টস দেখাবেন না এবং পারলে রাস্তায় নামতে হবে একসঙ্গে, কিন্তু নিজেদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা। এত বড় ঘটনা, কেউ কোনো রকমের নারী নির্যাতনের সঙ্গে জড়িয়ে পড়বেন না, ধর্ষণ কাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়বেন না, কোনো দল রেয়াত করবে না তৃণমূল ছাত্র পরিষদ করে বলে, কেউ কোনো চাকরি দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়বেন না, কোনো বার্তা দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি পরীক্ষা যে চলবে, তৃণমূল ছাত্র পরিষদের জন্য পরীক্ষা বন্ধ হয় না। বাড়িতে ছেলের জন্মদিন থাকলেও তার বাবা বলেন যে জন্মদিনটা পড়ে গেছে পরীক্ষার সময়, ছেড়ে দে, পরীক্ষা দিয়ে নে, পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর কোনো রবিবার দেখে তো জন্মদিন পালন করব, বাড়িতে মাছ মাংস নিয়ে এসে তোকে খাওয়াবো। বাড়িতে ছেলে মেয়ের জন্মদিনও পর্যন্ত পরীক্ষা পড়ে গেলে কেউ পরীক্ষা ক্যান্সেল করে জন্মদিন পালন করে না, কিন্তু এই বার্তাটাও মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারলেন না। আমি আসছি পরবর্তী বক্তার কাছে, তবে তার আগে একটা ব্রেকিং নিউজ জানিয়ে রাখি। যে খবর আসছে, নির্বিঘ্নে মিটল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। আপনারা জানেন যে পরীক্ষা নিয়ে এত তুলকালাম, নির্বিঘ্নে মিটল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। মাঠে মারা গেল টিএমসিপির দাদাগিরি। বলেছিলেন তারা বলেছিল মঞ্চ করে যে শান্তা দেবীকে নাকি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে। শান্ত দত্ত দে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, তাকে নাকি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে। এত ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন কারণ তিনি বলেছিলেন যে কোন রাজনৈতিক দল, রাজনৈতিক ছাত্র সংগঠনের জন্মদিন প্রতিষ্ঠা দিবস হিসেবে কোন কলেজের পরীক্ষা ক্যান্সেল হবে না, কোন ডেট ক্যান্সেল হবে না। জানেন, তারপরে বিভিন্ন কলেজ থেকে প্রিন্সিপালরা চুপি চুপি মেল করেছিলেন, এই জাফর আলী খানের মতো হয়তো আরো অনেকে। তারা বলেছিলেন যে প্লিজ শান্তা দেবী, প্লিজ কনসিডার করুন, ডেটটা চেঞ্জ করে দিন। উনি বলেছেন হবে না। এবং এই মুহূর্তে যে খবর দিচ্ছি, 30,000 পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। প্রথমার্ধে 96% উপস্থিতি ছিল ফার্স্ট হাফে, এবং পরের হাফে উপস্থিতির হার হচ্ছে 95%। 95% সেকেন্ড হাফে অ্যাটেন্ডেন্স, আর 96% ফার্স্ট হাফে অ্যাটেন্ডেন্স। 1% ওই টিএমসিপির মঞ্চে গেলেও যেতে পারে।
কিন্তু 1% নিয়ে দেশ দশ চলে না। তথ্য দিয়ে জানাল ইতিমধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ভারপ্রাপ্ত উপাচার্য কলকাতা ইউনিভার্সিটির কলকাতা বিশ্ববিদ্যালয়ের শান্তা দত্ত দে তিনি বলেছিলেন যে আমি প্রথম থেকে আমার সিদ্ধান্তে অনড় ছিলাম। আমি জানতাম যে পরীক্ষা হবে এবং পরীক্ষা নির্বিঘ্নেই হবে। আমি কোনো চাপের মুখেই আমি আমার সিদ্ধান্ত বদল করিনি, কারণ পরীক্ষার তারিখ বদল করা যায় না। শান্তা দত্ত দে যে সিদ্ধান্ত নিতে পেরেছিলেন, নিজের সিদ্ধান্তে অনড় থেকে পরীক্ষা করেই নিলেন। আফসোস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে তার টিএমসিপির ছাত্রদের উদ্দেশ্যে একটা ন্যূনতম বার্তাও দিতে পারলেন না যে দল সংগঠন পরে বাবা, আগে এডুকেশন, আগে পরীক্ষা। এইটুকু সামান্য বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেননি আজকে। তিনি বিপ্লবীদের কথা বললেন, স্বাধীনতা সংগ্রামীর কথা বললেন, আর নিজের ইতিহাসের কথা বললেন, নিজের সংগ্রামের কথা বললেন। প্রত্যেক মুহূর্তে এই সময় ছাত্র যুবদেরকে সংগ্রাম করতে হয়, পরীক্ষা দেওয়ার জন্য সংগ্রাম, চাকরি পাওয়ার জন্য সংগ্রাম, এমনকি নিজের রাজ্য ছেড়ে ভিন রাজ্যে পরিযায়ী ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সংগ্রাম। আমি আসছি মৌমিতার কাছে। মৌমিতা, এখনো পর্যন্ত প্রায় পশ্চিমবাংলাতে 30% মাত্র ভর্তি হয়েছে। একদম মানে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি ভয়ঙ্কর অবস্থা। জয়েন্টের রেজাল্টের পর ভয়ঙ্কর পরিস্থিতি, এবং আপনারা বিশ্বাস করবেন না, এই পুরো হচ্ছে এডুকেশন সিস্টেমটা শিফট করে চলে যাচ্ছে গভর্নমেন্ট সেক্টর থেকে প্রাইভেট সেক্টরে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে। মৌমিতা, কি বার্তা পেলেন আপনি আজকে? শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ভাষণ, অনুপ্রাণিত হয়েছেন? আমি সত্যি কথা বুঝে উঠতে পারছি না, আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছি। আগের দিন আমরা শুনেছিলাম মগধের মরুভূমি, আজকে কি মিষ্টিত্ব, মিষ্টিমি, দুষ্টুমি পাল্টা মিষ্টিমি, দুষ্টুমি পাল্টা মিষ্টিমি। জানি না, আমার নাম মৌমিতা, সেটা উনি শুনে কি নাম দেবেন, আশা করছি ভালো কিছু বলবেন। যাই হোক, দেখো আমি একটা কথা বলবো, এই যে টিএমসিপি নিয়ে যে এত কথা হচ্ছে, আমি একটু সেটা নিয়ে আগে বলি। স্বর্ণালী, এটা নিয়ে বলার এই জন্য দরকার আছে, এই যে ছাত্র নেতারা, ইউ টক অ্যাবাউট তৃণাঙ্কুর, দেন মনোজিৎ, এরা কজন, এবং শঙ্কুদাও আগে ছিলেন ছাত্র নেতা, এবং আমি এটা শিওর শঙ্কুদাও ভালো বলতে পারবেন যে এই যে ছাত্র নেতারা, বর্তমান যে ছাত্র নেতারা, এরা কতজন তৃণমূলের আসল উত্থান সম্পর্কে জানেন। এবং একটা কথা খুব জানা দরকার, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু রাজনৈতিক তার যে জীবন, সেই কেরিয়ারে একটি অনেক সময় ধরে তিনি কিন্তু ছাত্রনেত্রী ছিলেন, এবং আজকে উনি যখন এমপি হয়েছিলেন, উনি কিন্তু যখন যুবনেত্রী, ছাত্র যুবনেত্রী অবস্থায় উনি এমপি হন। এবং এই যে ছাত্র নেতাগুলো এখন হয়েছে, তৃণাঙ্কুর, মনোজিৎ, এটসেট্রা এটসেট্রা, এরা কতজন বলতে পারবে? এরা জানে যে 1993 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে রাইটার্স থেকে চুলের মুঠি ধরে হির হির করে টানতে টানতে বের করা হয়, ঠিক কোন গালে তার মানে সিপিএম এর আমলে কোন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথম চটটা মারা হয়েছিল, প্রথম তাকে কোথায় মারা হয়েছিল, তারা কেউ বলতে পারবে সেই ইতিহাস? এবং শুধু তাই নয়, 1990 সালের 16ই আগস্ট যখন তার মাথা ফেটে গেছিল, তাকে সেদিনকে সে মারাই যেতেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই সেই ইতিহাস জানি। এবং সেই লালু আলম, যে কিনা তৎকালীন একজন মানুষ, সে সিপিএম এর একজন গুন্ডাই বলবো তাকে, সে আজকে কিন্তু তৃণমূলেরই একটা লোক। এবং কথা হচ্ছে, স্বর্ণালী আমাকে বলো, কটা ছাত্র নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্ট্রাগলের ইতিহাস সম্পর্কে জানে? এবং আমি আজকে এখানে বসে আমি তোমায় বলতে পারি যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন খুব প্রমিনেন্ট একজন ছাত্র লিডার যিনি ছিলেন আজকে আমরা মদন মিত্র, এই দুজন ছাড়া তৎকালীন ছাত্র নেতার ইতিহাস কতজন বলতে পারবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা তুমি বলছিলে, বা হয়তো শঙ্কুদা বলছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে তার যখন এইসব ঘটনা ঘটে, সে তখন শিশু, সে এসবের কি বোঝে? সে তো রাজনৈতিক কিছু বোঝে বলেই আমি তাকে মনে করি না, তাকে তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই তো হলেই তো হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছাত্র আন্দোলন করছেন, বা যখন ছাত্র নেতৃত্বে যখন তিনি যুব নেত্রী, তখন কোন কোন দাবি দাওয়া নিয়ে তারা রাস্তায় নেমেছিলেন? পরীক্ষা বাতিল করে দাও, বা মনোজিৎ মিশ্রের মতো দাগি অপরাধীদেরকে সাপোর্ট করো, এটাই কাদের জন্য তিনি রাস্তায় নেমেছিলেন। এখন সেই বার্তা তিনি কেন দিতে পারলেন না? তাহলে দেখো, আজকে ওনার এখন ব্যাপারটা হয়েছে, এই যে তৃণমূল কংগ্রেস এখন এত দুর্নীতি ঢুকে গেছে, এত করাপশন ঢুকে গেছে, সবকিছু ওনার হাতের বাইরে বেরিয়ে গেছে। এই তৃণমূলের তৃণাঙ্কুর বলো, মনোজিৎ বলো, এরা হচ্ছে এখন তৃণমূলের একটা ভুসি, এদের সে ভুসির সাথে ট্রিট করা হচ্ছে। এবং এরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই একাকী মহিলা হয়ে যে স্ট্রাগল, যে লড়াই, সেই ইতিহাসটাকে এরা নোংরা করছে, এরা কলুষিত করছে, এরা দূষিত করে তুলছে। আজকে তৃণমূলের সেই মানে মমতা বন্দ্যোপাধ্যায় একা একজন মহিলা, একা হাতে একটা দল দাঁড় করিয়েছিলেন, সেটাই তো ওনার, উনি তো নেত্রী, উনি যদি কন্ট্রোল না করেন তার রেসপন্সিবিলিটি কে নেবে? উনি বক্তৃতা দিয়েছেন, যে কোনো লোক এক্সপেক্ট করবে যে তিনি ওইটা কন্ট্রোল করবার জন্য বার্তা দেবেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বার্তা দেননি যে ভাই প্রশাসনের মতো অ্যাক্ট করবে, কলেজে এই সমস্ত জিনিস হতে দেবো না, এই সমস্ত জিনিস বরদাস্ত করবো না, পুলিশ অ্যাকশন নেবে।
তোমরা এসব থেকে সরে এসো। আর দলের নেত্রী হিসেবেও ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করেননি, বলেননি যে এই সমস্ত জিনিস করা যাবে না। না, সেটা উনি উল্টে করেননি। এমন এবং প্রচ্ছন্ন মদক, প্রচ্ছন্ন বার্তা, যে বার্তা এরা উৎসাহিত হবে আগামী দিনে আরো বড় কাণ্ড ঘটে দেবে। হ্যাঁ, এখানে একটা এখনো কথা একটু পর্যন্ত বলতে চাই। তিনাঙ্কুর, এক সেকেন্ডে শেষ করবো, এখনো পর্যন্ত তিনাঙ্কুর ছাত্র পরিষদের প্রেসিডেন্ট কি দলের কেউ, ওই যে ছেলেটি শান্তা দত্তকে উল্টো পাল্টা কথা বললো, অপমান করলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে ঠিক, দাঁড়িয়ে, ঠিক। তাকে সাসপেন্ড করেনি। অনুব্রতকেও তো বলেছিল যে আমার অনুব্রত বাংলার বাঘ। সে তো অনুব্রত মণ্ডল তখন জেলে, তখন তাকে বলেছিল আমার অনুব্রত বাংলার বাঘ, এবং তাকেও কোনো ব্যাপার থেকে বহিষ্কার করেনি। আসলে কি বলতো, এই সরকারটা না 4টে মডেলের ওপর চলছে। সেটা হচ্ছে পপুলিস্ট, অ্যাক্রোটিক্রনিজম, সেটা হচ্ছে পপুলিজম মানে জনতাবাদ, যেটা হচ্ছে অটোক্রেসি স্বৈরতন্ত্র, তারপরে তো হচ্ছে ক্রনিজম মানে স্বজন পোষণ, আর টোটালি আরেকটা হচ্ছে প্রচার দিয়ে সবকিছু ব্যর্থতা ঢেকে ফেলা। উনি ভাবছেন যে আমি দাঁড়িয়ে 4টে কথা বলবো, এবং দেখবে আরেকটা ব্যাপার যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যে ভীষণ করেন, সবকিছু নেগেটিভ ভাবে উনি প্রেজেন্ট করেন, এবং এই নেগেটিভ পাবলিসিটিটাই কিন্তু ওনার ক্ষেত্রে একটা মানে কি বলবো, আই ক্যান্ডি হয়ে যায় পুরো ব্যাপারটা। মানে নেগেটিভ পাবলিসিটি দিয়ে উনি এখন সেই কি বলবো সার্ভাইভ করতে চাইছেন, যার জন্য যখন কোনো ধর্ষণ হয় ওনার তখন কথা থাকে, এমন এমন কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দিয়ে বসেন যেগুলো নিয়ে আমরা দিনে না, আমার তো এখানে প্রশ্ন, আমি যে বারবার করে যে কথাগুলো উঠছে, এই যে কথা প্রসঙ্গে বারবার করে উঠে আসছে, আমি রাকেশের কাছে যাওয়ার আগে একবার শুনিয়ে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে অনেক কথা বললেন। তিনি তার 46টা সেলাই, তার ব্রেন অপারেশন, ডানাতের হাড় না থাকা, মেরে হাড় চ্যাপ্টা করে দেওয়া, বিভিন্ন বক্তব্য তিনি রাখলেন, কিন্তু তিনি বার্তা দিলেন না, মেসেজ দিলেন না যে ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদ করতে করতে এইভাবে কলেজের উপাচার্যকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া যায় না। বাবা, তোমরা যা বলেছো খুব অন্যায় করেছো, এটা উনি বললেন না। একবার শোনাই, আমি জানি না কি কি ট্রেনিং তারা নিচ্ছেন, কিন্তু আজকে প্রশ্রয় নিঃসন্দেহে পেলেন। শুনুন একবার, কয়েকদিন আগে ভাইরাল হওয়া সেই বক্তব্য। কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া আমি জীবনে দেখিনি। আজ 28শে আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে। আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম, তিনি বলছেন নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে। শান্তা দেবী, বেশি কথা বলবেন না, আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না। আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন, আপনি রাজ্যপালের কাছে কতবার মেউ মেউ করেছেন সেটা আমরা তুলে ধরবো। কয় ঘন্টায় 28শে আগস্টের পরে জবাব দেব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। এই হচ্ছে ভাষা। মমতা বন্দ্যোপাধ্যায় গরম গরম বলছেন, তিনি ইতিহাসের কথা বলছেন, বিপ্লবীদের কথা বলছেন, ক্ষুদিরামের কথা বলছেন, নিজের সংগ্রাম ইতিহাসের কথা বলছেন। রাকেশ, এই হচ্ছে ভাষা। একজন মহিলা উপাচার্য, তাকে বলা হচ্ছে বেহায়া, কোট আনকোট। আমার নিজেরও বলতে খারাপ লাগছে। বলছে এত বড় সাহস, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। বলছে গিয়ে কোথায় গিয়ে কে কি ম্যাও ম্যাও করে, এই ভাষায় কেউ কথা বলতে পারে, এবং এগুলোকে অ্যাড্রেস করা হয় না, উল্টে প্রশ্রয় দেওয়া হয়। রাকেশ, আমি প্রথম আপনাদের চ্যানেলের মাধ্যমে যেটা করব সেটা হচ্ছে শান্তা দত্ত দে মহাশয়াকে বিশেষভাবে অভিনন্দন জানাবো, এবং আমি ব্যক্তিগতভাবে বলছি, এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গের সমস্ত অধ্যাপক সমাজ, শিক্ষক সমাজ তাকে আজকে সাপোর্ট করবে, পিছন থেকে সমর্থন দেবে এরকম একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য। এবং সেই সঙ্গে আজকে আমি এই কথাটাও আমার মনে পড়ছে যে একদিন যাদবপুরে এরকম একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিতে পেরেছিলেন গোপাল সেন, পরবর্তীতে তাকে খুন করা হয়, সেটা আলাদা ব্যাপার। আমি যেটা আজকে আমি খুব একটা বিষয়ে আশাহত হলাম, সেটা হচ্ছে এই সামনে এখন স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মনীষীদের জীবন্ত কাট আউট দাঁড় করিয়ে রাখা হয়েছে। আমি দুজনের ছবি খুঁজছিলাম, পেলাম না। একজন হচ্ছেন বীরভূমের বাঘ, মহান স্বাধীনতা সংগ্রামী, আর একজন কসবার বাঘ, মহান স্বাধীনতা সংগ্রামী। নামগুলো উচ্চারণ করব না, তাহলে আমার গঙ্গা জল দিয়ে মুখ ধুতে হবে। আমি তাদের ছবিগুলো চাইছিলাম, দেখতে পেলাম না। এখন আরেকটা বিষয় হচ্ছে, আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন পশ্চিমবঙ্গ সব কিছুতে প্রথম 1 নম্বরে আছে। তো 2025-এ পশ্চিমবঙ্গের এই প্রথম থাকার যে মুকুট, সেখানে আরেকটা পালক যুক্ত হয়েছে। পশ্চিমবঙ্গ আবার একটা বিষয় খুব প্রথম হয়েছে, সেটা কি 2025-এ ভারত সরকারের শিক্ষা দপ্তর যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে এই বছর মাধ্যমিক স্তরে মানে ক্লাস 8 থেকে 9-এ ওঠার সময় ড্রপ আউটের সংখ্যায় পশ্চিমবঙ্গ সারা দেশের মধ্যে প্রথম স্থান, শীর্ষস্থান অধিকার করেছে। সব রাজ্যের মধ্যে শীর্ষস্থানে পশ্চিমবঙ্গ আছে। এবং সেই তথ্য দেখতে গিয়ে আমি আরও একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে এবছর পশ্চিমবঙ্গে 3254টি বিদ্যালয়ে কোনো ছাত্র ভর্তি হয়নি ক্লাস 5-এ। 14,627 জন শিক্ষক আছেন
বিদ্যালয়গুলিতে 6365টি বিদ্যালয় হয়েছে যেগুলো ওয়ান টিচার স্কুল হয়ে গেছে, একজন মাত্র শিক্ষক। এবার প্রশ্ন হচ্ছে, আজকে আপনি প্রশ্ন তুলছেন যে কদিন পরে এই সমস্ত টিএমসিপির যারা সদস্য আছে, নেতা আছে, তাদের পরিযায়ী হতে যাবে, হয়ে যেতে হবে কিনা। হ্যাঁ, হয়েছে, এর আগেও হয়েছে। আমার প্রশ্নটা অন্য জায়গায়। না, আমার আমি এখনই প্রশ্ন জাস্ট বলে দিই, হচ্ছে, একটুখানি ছোট করে বলে দিই। আমি দেখছিলাম আজকে আশুতোষ কলেজেরই একজন ইউনিট প্রেসিডেন্ট, আমি নামটা আলাদা করে বলছি না, আর তিনি এই মুহূর্তে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি নিয়ে রয়েছেন ব্যাঙ্গালোরে, কারণ তিনি রাজ্যে ফিরতে পারছেন না, কারণ রাজ্যে কোনো চাকরি নেই। এরকম অজস্র রয়েছে, তৃণমূল ছাত্র পরিষদ করা অজস্র নেতারা, তারা এই মুহূর্তে বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রান্তে চাকরি নিয়ে চলে গেছেন। তারা পশ্চিমবঙ্গে নেই, সবাই তো পলিটিক্সে নেই, যারা চাকরি বাকরি করেছেন তারা বাইরে চলে গেছেন। এখন এইখানে আমার যেটা ভয়, এইটার থেকেও বড় ভয়, সেটা হচ্ছে আগামী বছর 28শে আগস্ট যখন এই টিএমসিপির আবার তার জন্মদিন পালন করবে, পবিত্র দিন, হয়তো ছুটি ঘোষণা হবে আগামী বছর, জানি না আমরা। সেই সময় এখন যেমন ওই ভোটার লিস্টে নাম তোলার জন্য রোহিঙ্গাদের ঢোকাতে হচ্ছে, তৃণমূল ছাত্র পরিষদের এরকম রোহিঙ্গা আনতে হবে না তো? কারণ কি, 9.5 লক্ষ সিট শঙ্কুদেবদা বলেছেন সমস্ত কলেজগুলোতে 9.5 লক্ষ সিট আছে, তার মধ্যে মাত্র 5.4 লাখ অ্যাপ্লিকেশন হয়েছে, তার মধ্যে অনেক ডুপ্লিকেসি আছে। ডুপ্লিকেসি মানে একই ছাত্র হয়তো 3 জায়গায় বা 4 জায়গায় অ্যাপ্লাই করে রয়েছে, এবং এখনো পর্যন্ত 60%ও সিট ফিল আপ হয়নি। এবং বিগত 2 বছর ধরে আমরা যেটা ট্রেন্ড দেখতে পাচ্ছি যে ফার্স্ট ইয়ার পড়ার পরে অনেকেই সেকেন্ড ইয়ার থেকে পড়াশোনা ছেড়ে দিচ্ছেন, এই যে ড্রপ আউট। এটা যদি হয় তাহলে আগামী দিনে টিএমসিপির এই সভা করার জন্য সত্যি অনুপ্রবেশকারী ছাত্র আনতে হবে, না হলে এই স্বাধীনতা সংগ্রামী সাজানোর মতো লোকও কিন্তু পাওয়া যাবে না। এবং একদম শেষে আরেকটা জিনিস আমি খুব দুঃখের সঙ্গে এই তথ্যটা দিচ্ছি, এই মমতা ব্যানার্জির সরকার, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার আমাদের পশ্চিমবঙ্গের একটি গর্বের এবং ঐতিহ্যবাহী জায়গা সংস্কৃত কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছিল। সেই সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিতে যে সমস্ত ছাত্ররা রিসার্চ করছে, পিএইচডি করছে, তারা কেন্দ্রীয় সরকারের বা ইউজিসির কোনো ছাত্রবৃত্তি পান না, কারণ সেই কলেজ বা ইউনিভার্সিটি এখনো পর্যন্ত 12B করাতে পারেনি। তাদের ভরসা ছিল স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ। বিগত 2 বছর ধরে এই ছাত্রদের অ্যাকাউন্টে SVMCM এর টাকা পৌঁছাচ্ছে না। একজন ছাত্র রাজ্য সরকারের এই স্কিমে প্রায় 2.5 লক্ষ টাকা করে পায়। বাহ, এইটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে তথ্য। অসাধারণ। এই তথ্যের উপরে দাঁড়িয়ে আজকে আমাদের ভাবতে হবে যে টিএমসিপির যে পবিত্র জন্মদিন উৎসব পালন করা, ওদের ক্লাব খুলতে, ক্লাব খুলে টাকা পেয়ে যাবে, 3-4 জন মিলে একটা করে ক্লাব খুললে একটা পুজো করলে টাকা পেয়ে যাবে। আমি মনীষী প্রেম, আমি ইউনিভার্সিটির যারা পিএইচডি আমি স্টুডেন্ট আমি আছেন শেষের তারা দিকে চলে এসেছি। আমি একটা ছবি দেখাবো, আজকে না দেখিয়ে পারছি না, যে এই যে বলছিলেন যে এরপর যদি এভাবেই চলতে থাকে, যেভাবে ছাত্র বেরিয়ে যাচ্ছে, এরপরে কলেজ ভরাবার জন্য রোহিঙ্গা বাংলাদেশিদের আশ্রয় নিতে হবে। এবং এই যে শিয়ালদা স্টেশনের বাইরে যে ছবিটা দেখছেন না, আমি আবার চালাতে বলবো, শিয়ালদা স্টেশনের বাইরে আজকে মনীষী সাজিয়ে রেখে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। বোঝা দুষ্কর 15ই আগস্ট না 28শে আগস্ট। এই মনীষীদের সঙ্গে কি সম্পর্ক টিএমসিপির আমি বুঝতে পারিনি, আপনারা বুঝতে পারলে বলবেন, কিন্তু একটা সম্পর্ক রয়েছে। আমি এটা ভিজুয়াল না দেখালেই পাচ্ছি না। এটা হচ্ছে তিনিও ভয়ঙ্কর ঘটনায় অভিযুক্ত পরেশ পাল, তার পাড়ার একটা ছবি দেখাচ্ছি, আমি দেখাতে বলবো সেই ছবিটা। পরেশ পালের পাড়ার একটা ছবি দেখাবো, সেই ছবিটা খুব ফেমাস ছবি, বিভিন্ন সময় আমি দেখিয়েছি। দেখুন, এখানে বিভিন্ন মনীষীদের ছবি মূর্তি করে মনীষীদের মূর্তি করে রাখা হয়েছে, মনীষীদের মূর্তি। আর প্রতিটা মূর্তির নিচে রামকৃষ্ণদেব হোক, নেতাজি হোক, প্রত্যেকটা মূর্তির নিচে দেখুন লেখা রয়েছে পরেশ পাল। কার মূর্তি জানার দরকার নেই, বোঝার দরকার নেই। তার নিচে রামমোহন রায়, বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, নেতাজি সুভাষচন্দ্র বোস, প্রত্যেকের মূর্তির নিচে দেখবেন রবীন্দ্রনাথের মূর্তিও রয়েছে, প্রত্যেকের নিচে লেখা রয়েছে পরেশ পাল। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কিসে কোন বার্তা দিতে চাইছেন? একটা বার্তা উনি হয়তো দিতে পেরেছেন, আমি একটু বক্তব্যটা শোনাতে বলবো, একটা লাস্ট বক্তব্য, যে এর মাঝখানে নির্বাচন নিয়ে তিনি মন্তব্য করেছেন, এসআইআর নিয়ে সবাইকে পথে নামাতে অনুরোধ করেছেন, এবং তার মাঝখানে তিনি একটা বই লেখার ঘোষণা করেছেন। তিনি প্রায় সময় বলেন তিনি যা বই লেখেন
সেই বই থেকে রয়্যালটি পেলেই নাকি তার হয়ে যায়, তাই তিনি আর কোনো কিছু বেতন নেন না, কিছু নেন না। জানেন কোন বই মমতা বন্দ্যোপাধ্যায় এবারের, জানি না এবারে বইমেলায় বেরোবে কি পরের বছর বেরোবে, মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তার পরবর্তী বইয়ের ঘোষণা করে দিলেন। শুনুন একবার। আমাকে শিখিয়ে লাভ নেই, আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি। আমি এবার একটা বইও লিখব, কে কেমন ছিল। নেক্সট বই মেলাতে বেরোবে, আপনারা দেখবেন একটা বই লিপিবদ্ধ আমি দিয়েছি, কিছু কাজ অন্তত তার মধ্যে লিপিবদ্ধ করা আছে আমি কি করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে নিয়ে বই লিখতে চলেছেন। ফলত এই একটা বইতেও কেন ছাত্র আন্দোলন বা যে যুব আন্দোলন সম্পর্কে সেই ইতিহাস তো উনি লিখতে পারতেন, ওটা উনি কিন্তু লেখেননি। উনি লজ্জায় লেখেননি, এক মিনিট, উনি লজ্জায় লেখেননি, উনি ঘেন্নায় লেখেননি। কারণ আজকে ছাত্র নেতারা, যাদের নেতা বলা হচ্ছে, তারা যে অসম্ভব অসভ্য এবং চার্জশিট ধারণ করা সেই নেতা মানুষ, তো মানে সেই ইতিহাস না ভোলালে এদের তো জায়গা হবে না, এদের তো সমাজে জায়গা হবে না। এবং এই কারণেই উনি ওনার সেই গৌরবের গর্বগাথা ইতিহাস উনি ভুলিয়ে দিতে চাইছেন, যার জন্য উনি কোনোদিন ওনার সেই ইতিহাসের কথা কিন্তু বলেন না, এবং বললে সেটা বিকৃত করে নতুন বলেন। বইয়ের জন্য আমরা সবাই অপেক্ষা করব। টিএমসিপি প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার নতুন বইয়ের ঘোষণা করলেন। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি পরবর্তী বইটা লিখছেন, নজর থাকবে। কিন্তু বার্তা সত্যি পাওয়া গেল না। আহমেদাবাদে মারুতি সুজুকির বড় কারখানা খুলে গেল, এত লোকজন সেখানে চাকরি পেয়ে গেল। এই সৌভাগ্য আমাদেরও হতে পারতো। পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি নেই, শিল্প নেই, কোনো বার্তাও নেই। তৃণমূল ছাত্র পরিষদের বর্তমান যুব তরুণ নেতারা ভবিষ্যতে কোথায় যাবেন? নাকি সরকারি প্রকল্প দ্বারা অনুপ্রাণিত হয়ে তারাও কাঠমানি তোলাবাজি শিল্পে নিজেকে ব্রত করবেন, নাকি বই লেখা বা কবিতা লেখার মধ্যে ঢুকে যাবেন? আমার বোঝা মুশকিল, সম্ভব নয়। আজকে এই পর্যন্ত একটা ছোট্ট বিরতি নিয়ে সুপার হেডলাইন্স নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। নজর রাখছি আজকে সুপার হেডলাইন্সের প্রথম হেডলাইন্সে থাকছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে টিএমসিপির মঞ্চে। এসআইআর নিয়ে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অদ্ভুত তথ্য দিলেন এবং সম্পূর্ণ মিথ্যে তথ্য। তার বক্তব্য ভোটাধিকার কেড়ে নেওয়ার নাকি অভিযোগ তুলেছেন তিনি। এসআইআর হলে নাকি ভোটাধিকার কেড়ে নেওয়া হবে সমস্ত পশ্চিমবঙ্গের মানুষের, যা সর্বদা মিথ্যে। এই অভিযোগ তুলে তিনি ছাত্র যুবদের উস্কানিও দেন। ভয় পেয়ে কি লোক খেপানোর রাজনীতি রয়েছে অভিষেকের? প্রশ্ন করার ইতিমধ্যে শুরু করেছেন বিরোধীরা, যে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিসের ভিত্তিতে এই কথা বলছেন? নির্বাচন কমিশন থেকেও যেখানে বলা হয়েছে ভুল তথ্য দিলে কিন্তু এবার থেকে জবাবদিহি করতে হবে নেতাদের, যে তারা কিসের ভিত্তিতে ভুল তথ্য দিচ্ছেন। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে মারাত্মক ভুল তথ্য দিলেন টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চে। দ্বিতীয় যে খবরে নজর রাখতে তা হচ্ছে আবারও এনআরসি জুজু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। বারবার করে এসআইআর এবং এনআরসিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা। এসআইআর হচ্ছে ভোটার তালিকা সংশোধন, তার সঙ্গে এনআরসিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা। সরকারি কর্মচারীদের নাকি ভয় দেখানো হচ্ছে বলে দাবি। নির্বাচন কমিশনকে ফের বিজেপির লালিপপ বলেও তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সরকারি কর্মচারীদের ভয় পাওয়ানোর কথা তিনি অনেক আগে বলেছিলেন, তিনি মনে করিয়ে দিয়েছিলেন যে প্রত্যেককে কিন্তু চাকরিটা সরকারি করতে হয়। আর 3 নম্বর যে খবরে নজর রাখছি তা হচ্ছে শিক্ষক নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে এসএসসিকে 7 দিনের সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। নতুন নিয়োগ প্রক্রিয়ায় নজর রাখছে আদালত। গলদ দেখলেই হস্তক্ষেপ, এসএসসিকে তীব্র ভর্ৎসনা শীর্ষ আদালতের। এই নিয়ে শেষ করছি আজকে সুপার হেডলাইন্স। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH